আসসালামু আলাইকুম। আজ ২৭ নভেম্বর ২০২৪ বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসকনকে রক্ষায় চাঞ্চল্যকর যা করছে ভারত। ইসকন নিষিদ্ধের দাবি নিয়ে যা হলো হাইকোর্টে। সরকার পতন নিয়ে যা ঘটতে যাচ্ছে পাকিস্তানে। এবার বিস্তারিত। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের ঘটনা কিছু মহল ভুলভাবে তুলে ধরছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির প্রতিক্রিয়ায় মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই কথা জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, ভারতের এমন ভিত্তিহীন বিবৃতি দুই দেশের বন্ধুত্ব ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার এবং তার জামিনের আবেদন নামঞ্জুর করার ঘটনায় উদ্বেগ জানায়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিটি বাংলাদেশ সরকারের দৃষ্টিগোচর হয়েছে। এমন একটি বিষয় নিয়ে এই বিবৃতি দেওয়া হয়েছে যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এরপরও অত্যন্ত হতাশা ও গভীর দুঃখের সঙ্গে সরকার লক্ষ্য করছে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করার ঘটনাকে কিছু মহল ভুলভাবে তুলে ধরছে। ভারতের এ ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু সত্যকে ভুলভাবে তুলে ধরছে না, পাশাপাশি দুই প্রতিবেশী দেশের বন্ধুত্ব ও বোঝাপড়ার চেতনারও পরিপন্থী। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দেশের সব ধর্মের মানুষের মধ্যে বিদ্যমান সম্প্রীতি ও অসাম্প্রদায়িক দেশ গড়তে সরকারের যে প্রতিশ্রুতি ও প্রচেষ্টা, ভারতের বিবৃতিতে তা প্রতিফলিত হয়নি। বাংলাদেশে জনগণের ওপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারহীনতার যে ধারা চলে আসছিল তার সমাপ্তি টানতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং সংখ্যাগুরু ও সংখ্যালঘুদের একই নজরে দেখা হয়। অথচ ভারতের বিবৃতিতে এসব বিষয়ে সম্পূর্ণ উপেক্ষিত হয়েছে। সরকার দৃঢ়ভাবে আবারও প্রত্যেক বাংলাদেশির তার ধর্মীয় পরিচয় নির্বিশেষে নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন বা বাধা ছাড়াই মত প্রকাশের অধিকারের বিষয়টি নিশ্চিত করছে বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, সব নাগরিকের, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের একটি দায়িত্ব। গত মাসে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনের মাধ্যমে এটি আবারও প্রমাণিত হয়েছে। আমরা আবারও জানাতে চাই, বাংলাদেশে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। সরকার বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করে না। আর চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়টি বর্তমানে বিচারাধীন। সরকার দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার বিকেলে চট্টগ্রামে সাইফুল ইসলাম নামের এক আইনজীবীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সরকার গভীরভাবে উদ্বিগ্ন। যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য বন্দর নগরীতে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। উল্লেখ্য, সোমবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। মঙ্গলবার চট্টগ্রামে নির্মমভাবে খুন হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী বলে দাবি করে কিছু ভারতীয় গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, দাবিটি মিথ্যা এবং এটি অসৎ উদ্দেশ্য নিয়ে ছড়ানো হচ্ছে। প্রেস উইং জানায়, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পেশকৃত ওকালতনামা থেকে দেখা যায় যে তার আইনজীবীর নাম অ্যাডভোকেট শুভাশিস শর্মা। প্রধান উপদেষ্টার প্রেস উইং সকলকে যে কোনো প্রকার উস্কানিমূলক মিথ্যা প্রতিবেদন প্রচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে। চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিভিন্ন সংগঠন। তারা একই সঙ্গে ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানিয়েছে। আইনজীবী মনিরুজ্জামান ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। তার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের মতামত জানতে জরুরি ভিত্তিতে অ্যাটর্নি জেনারেলকে আদালতে ডেকে পাঠানো হয়। বুধবার বিচারপতি ফারাহ মাহবুবের হাইকোর্ট বেঞ্চে পত্রিকা সহ আবেদন করেন আইনজীবী, যেখানে মঙ্গলবারের প্রসঙ্গ তুলে ধরা হয়। আদালতে এসে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, সারা দেশের মানুষের মতো তারও হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত যেন আদালত না নেন,
কারণ সরকার এরই মধ্যে ব্যবস্থা নেওয়া শুরু করেছে। সরকারের কাছে এটি এখন 1 নম্বর এজেন্ডা। আসাদুজ্জামান আরও বলেন, যে কেউ কোনো অ্যাঙ্গেল থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সরকার জাতীয় ঐক্য গড়ে তুলে উদ্বেগজনক পরিস্থিতি মোকাবেলা করছে। সাম্প্রতিক ইস্যুতে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করেছে। এ সময় হাইকোর্ট বলেন, এরা কারা, এদের পরিচয় কি? আদালত আরও বলেন, চট্টগ্রাম রংপুরে এসব কি শুরু হয়েছে? এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, এ বিষয়ে কাজ শুরু হয়েছে। পরে হাইকোর্ট বলেন, বিকালের মধ্যে আমাদের বিস্তারিত জানান। অ্যাটর্নি জেনারেল বলেন, আমাকে একটা দিন সময় দিন, আগামীকাল এ বিষয়ে জানাবো, আজকের মধ্যে সম্ভব হবে না। পরে হাইকোর্ট বলেন, ঠিক আছে, কালকের মধ্যে একটা প্রতিবেদন দেন, তবে কোনোভাবেই যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেদিকে খেয়াল রাখবেন। প্রসঙ্গত, চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময়ে এক আইনজীবী নিহতের ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার বিকেল 3:45টার দিকে ইসকনের অনুসারীরা চট্টগ্রাম আদালত এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা শুরু করলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তাদের বাধা দেন। এরপর তাকে তুলে নিয়ে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম টাওয়ারের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে সাইফুলকে কুপিয়ে আহত করে ইসকন সদস্যরা। গুরুতর আহত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম আদালতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বুধবার 27 নভেম্বর সকাল 10:30টার দিকে আদালত চত্বরে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে সেখানে বক্তব্য রাখেন আইনজীবী নেতারা। তারা সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। প্রথম জানাজা শেষে সাইফুল ইসলাম আলিফের মরদেহ নগরের জমিয়তুল ফালা মসজিদ মাঠে নিয়ে যাওয়ার পর সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে সেখানে উপস্থিত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ লোহাগাড়া উপজেলার চুন্তি এলাকার বাসিন্দা। তার বাবার নাম জালাল উদ্দিন। 2018 সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন সাইফুল। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান। মঙ্গলবার 26 নভেম্বর চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় নিহত হন সাইফুল ইসলাম আলিফ। এদিকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আজ চট্টগ্রাম আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত 5 জন সহ অন্তত 20 জনকে আটক করেছেন কোতোয়ালি থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। সচিবালয়ে 9 দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। এ অবস্থায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বুধবার সচিবালয়ের ভেতরে তারা এই কর্মসূচি পালন করছেন। জানা গেছে, কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে 9 দফা দাবিতে সচিবালয়ের ভেতরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য চাপ সৃষ্টি করতেই মূলত তারা এই কর্মসূচি পালন করছে। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী সচিবালয়ে প্রবেশের সব পথ বন্ধ রাখা হয়েছে। এছাড়া এই কর্মসূচি ঘিরে সচিবালয় এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জানা যায়, সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব ও উপসচিব পদে ক্যাডার বহির্ভূত কর্মচারীদের নির্দিষ্ট হারে পদোন্নতি পাওয়ার কোটা রয়েছে, কিন্তু ক্যাডার বহির্ভূত কর্মচারীরা বিগত দিনে সেটা পরিপূর্ণভাবে পাননি। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে কর্মচারীদের পক্ষ থেকে এই বিষয়ে দাবি জানানোর পরিপ্রেক্ষিতে 9 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ইতোমধ্যে কমিটির অন্য সদস্যরা এ সমস্যা সমাধানে একমত পোষণ করে একটি প্রতিবেদনে স্বাক্ষর করেন, কিন্তু নাদিরা সুলতানা প্রাথমিক অবস্থায় স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানান। গতকাল মঙ্গলবার 26 নভেম্বর বিকেল 3টার দিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জিয়াউর রহমান সহ কয়েকজন কর্মচারী ডক্টর নাদিরা সুলতানার স্বাক্ষর আনতে অর্থ মন্ত্রণালয়ে যান। তখন নাদিরা জিয়াউরের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করলে এক পর্যায়ে জিয়া অজ্ঞান হয়ে যান এবং অভিযোগ আসে। তারপর জিয়াকে প্রথমে সচিবালয়ের ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে তাকে রাজধানীর ফুলবাড়িয়ায় অবস্থিত কর্মচারী হাসপাতালে নেওয়া হয় এবং তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। যুগ্ম সচিবের খারাপ আচরণের খবর ছড়িয়ে পড়লে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মচারীরা মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বারান্দায় গিয়ে ওই যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে স্লোগান দিতে থাকেন। আজও তারা বিক্ষোভ করছেন। কর্মচারীদের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার প্রেক্ষিতে এপিডি ওবায়দুর রহমান তাৎক্ষণিক উদ্যোগ নিয়ে ওই প্রতিবেদনে নাদিরা সুলতানাকে স্বাক্ষরের নির্দেশ দেন। পরে সন্ধ্যায় নাদিরা স্বাক্ষর দেন।
এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় দর্শক, আমাদের ফোনে যখন আননোন নাম্বার থেকে কল আসে তখন আমাদের প্রতিক্রিয়াটি কেমন হয়? আননোন নাম্বার থেকে কল করে অনেক সময় নানা ধরনের তথ্য জানতে চায়, আবার অনেক সময় অফার দেওয়া হয়। আমরা কি সাথে সাথে প্রতিক্রিয়া দেখাই? আমরা কি তথ্য দিয়ে দিই, অথবা সেই অফারটি গ্রহণ করি? প্রিয় বন্ধুরা, এখানে ভয়াবহ বিপদ লুকিয়ে আছে। একটা আননোন নাম্বার থেকে কল আসার সঙ্গে সঙ্গে আপনি অবশ্যই সাড়া দেবেন না, অবশ্যই রেসপন্স করবেন না, আপনি আপনার তথ্য দেবেন না। আপনি যেটা করবেন, তার কাছ থেকে তথ্য নেবেন, জানতে চেষ্টা করবেন যে এই আননোন ব্যক্তিটি কোথায় থেকে ফোন দিয়েছে, কি উদ্দেশ্যে ফোন দিয়েছে, কোন প্রতিষ্ঠান থেকে, সেই প্রতিষ্ঠান কি সঠিক কিনা তার যথার্থতা যাচাই করবার চেষ্টা করবেন। যাচাই হয়ে যাওয়ার পরেও আপনি সঙ্গে সঙ্গে সাড়া না দিয়ে সময় নিন, বলুন আপনি পরের দিন ফোন করুন, নইলে বিপদে পড়তে পারেন। সুতরাং আননোন কল ডিলিংসের ক্ষেত্রে অবশ্যই আপনার সতর্কতা অবলম্বন করা উচিত। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের প্রসঙ্গ। দফায় দফায় সংঘর্ষ আর প্রাণহানির সাক্ষী হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। 3 দিন ধরে চলা বিক্ষোভে নাকাল রাজধানীবাসী। অবশ্য দাবি আদায়ে পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এর এমন রণমূর্তি আগেও দেখেছে দেশটির মানুষ। কিন্তু এবার সরকার পতনের চূড়ান্ত ডাক দিয়ে আশা জাগিয়েছিলেন পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান। ভেবেছিলেন জেলে বসেই পতন ঘটাবেন সরকারের, তবে সে আশায় গুড়ে বালি। ইমরানের ডাকে সাড়া দিয়ে লাখ লাখ কর্মী সমর্থক ইসলামাবাদে হাজির হন। জেলে থাকায় ইমরানের হয়ে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তার স্ত্রী বুশরা বিবি এবং বোন আলিমা খান। কিন্তু এই বিক্ষোভকে কেন্দ্র করে যত ধরনের পদক্ষেপ নেওয়া যায় তার সবটাই করেছে পাকিস্তান সরকার। ডিচক কেন্দ্র করে যে সহিংসতা হয়েছে তা নিয়ে আগেই পরিকল্পনা এঁটে রেখেছিল তারা, আর তাই অঙ্কুরেই শেষ পিটিআইয়ের আন্দোলন। যদিও ইমরানের চোখে তার দলের কর্মী সমর্থকদের এই আন্দোলন প্রশংসনীয়, তবে শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইমরান। শান্তিপূর্ণ এই আন্দোলনের মাধ্যমে জনগণ তাদের অধিকার এবং সত্যিকারের স্বাধীনতা আদায় করতে চাইছে বলেও দাবি করেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। এজন্য কর্মী সমর্থকদের মাঠেই থাকতে বলেছেন তিনি। কিন্তু পিটিআইয়ের পক্ষ থেকে জারি করা হয়েছে ভিন্ন নির্দেশ। দলীয় প্রধান আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বললেও হঠাৎ বিক্ষোভ সমাবেশ স্থগিত করেছে পিটিআই। ঘটা করে কর্মী সমর্থকদের রাজধানীতে ডেকে এনে এমন পদক্ষেপে পিটিআইয়ের আন্দোলন চুপসে যেতে পারে বলে মনে করা হচ্ছে। ইসলামাবাদের রেড জোনে জড়ো হওয়া বিক্ষোভকারীরা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ায়। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। বুধবার 27 নভেম্বর পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর আগে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন, গান্দাপুর ও পিটিআই প্রধান ইমরান খানের স্ত্রী বুশরা বিবি বিক্ষোভস্থল থেকে পালিয়ে যান। এরপরই বুধবার এক প্রেস রিলিজ প্রকাশ করে পিটিআইয়ের মিডিয়া সেল। সেখানে বলা হয়, সরকারের বর্বরতা এবং কেন্দ্রীয় রাজধানীকে নিরস্ত্র মানুষের জন্য কসাইখানায় পরিণত করার পরিকল্পনার কারণে আমরা আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ সাময়িক স্থগিত করছি। এখন দলটি বলছে, ইমরানের নির্দেশনা মেনেই সামনের দিনে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। বিক্ষোভে কি ধরনের নির্মমতা স্বীকার করে দলটির কর্মী সমর্থকরা তা ইমরান খানকে জানানো হবে বলেও জানায় পিটিআই। এই বিক্ষোভের ঘটনায় এ পর্যন্ত পিটিআইয়ের 8 জন নিহত হয়েছেন। পাকিস্তানের কেন্দ্রীয় সরকার বলছে, বুশরা বিবির জেদের কারণেই সহিংস হয়ে উঠেছে ইসলামাবাদের এই বিক্ষোভ। ইসরায়েল ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। তাদের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননে ইসরায়েলের আগ্রাসন বন্ধের খবরকে স্বাগত জানায় তেহরান। এরই মধ্যে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে হিজবুল্লাহর প্রতি দৃঢ় সমর্থনের কথাও ব্যক্ত করেছেন। এর আগে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মন্ত্রিসভার বৈঠকের পর তিনি এই ঘোষণা দেন। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নেতানিয়াহু। এ সময় চুক্তির পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, উত্তর ইসরায়েলের বাসিন্দারা এখন তাদের বাড়ি ফিরে যাবেন। একই সঙ্গে তিনি জানান, হিজবুল্লাহ চুক্তি ভঙ্গ করলে ইসরায়েল ফের হামলা চালাবে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।